নমস্কার, আনলিমিটেড উইকেন্ডের একটা নতুন সিরিজে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি সুন্দরবন এরিয়াতে। সুন্দরবন এরিয়া বলতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাক্ষসখালী, মানে বড় রাক্ষসখালী দ্বীপ। সুন্দরবনের অনেকগুলো বড় বড় দ্বীপ, ছোট বড় মিলিয়ে অনেক দ্বীপ আছে। এই সুন্দরবনের অনেকগুলো দ্বীপের মধ্যে বড় রাক্ষসখালী তাদের মধ্যে অন্যতম। এবং আজকে এখানে এসে এখানকার মানুষের সাথে কথা বলে বা এখানকার প্রকৃতির সৌন্দর্য বা এখানকার ম্যানগ্রোভ বা এখানকার আশেপাশে প্রাকৃতিক দৃশ্য সব কিছুকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যুধিষ্ঠির ফেরিঘাটে। তো এই সামনেই যেটা আমাদের এই ছোট্ট এই নদীটা পার হতে হবে। তো এই নদীটা মোটামুটি পার হতে মিনিট 5 হয়তো সময় লাগবে। তো এই যে ওপারে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বড় রাক্ষসখালী, যে আজকের আমাদের গন্তব্যস্থল ওই বড় রাক্ষসখালী। তো ওখানে গিয়ে ওইটা হচ্ছে সুন্দরবন প্রপার, সুন্দরবনের একটা দ্বীপ, ওই আইল্যান্ডটা এক্সপ্লোর করবো আজকে। এই পর্যন্ত আপনার আসবে হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড থেকে আপনাকে এই মোটর ভ্যানে করে আপনাকে এখানে নিয়ে আসবে এই যুধিষ্ঠির ফেরিঘাট। তো এখানে আপনাকে পৌঁছে দেবে। তো এই পর্যন্ত আসার পরে আমাদেরকে পার হতে হবে, খেয়া পার হতে হবে। সম্ভবত 4 টাকা বোধ হয় ভাড়া। তো 4 টাকা ভাড়া বিনিময়ে আমাদেরকে খেয়া পার হতে হবে। তো এখান থেকে পাথর প্রতিমা থেকে এখানে পর্যন্ত বোধ হয় ওই প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিল। তো এখান থেকে খেয়া পার হতে বোধ হয় আরও 10 মিনিট সামথিং এরকম সময় লাগবে। তো এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা আছে, পে অ্যান্ড ইউজ আছে, ঠিক আছে। এখানে আপনারা যারা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। তো এখানে অনেক রকম দোকান আছে, এখানে বসার জায়গা আছে, দোকান আছে, সব রকম এখানে দোকান আছে। এনি টাইম আপনারা আসবেন, এখানে এলে কোনো খাবার দাবার কোনো অসুবিধা হবে না এখানে ফেরিঘাটে। তো এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওই দূর থেকে একটা আসছে। তো মোটামুটি এখানে খুব বেশি ডিলে হয় না, খুব বেশি সময় ডিলে হয় না, 0.5 ঘন্টা বা 1 ঘন্টা এরকম ওয়েট করতে হয় না, যেটা অন্যান্য জায়গায় হয়েছিল, যেটা ঘোড়ামারাতে আমরা গিয়েছিলাম। তো এখানে মোটামুটি 10-15 মিনিট অন্তর বা এরকম সময় মোটামুটি খেয়া পার আবার হয়ে যায়। উঠে পড়লাম ফেরিতে, বড় রাক্ষসখালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই দেখুন আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, রোদও নেই, মেঘাচ্ছন্ন আকাশ। আর ওদিকে দেখুন সুন্দরবনের বিভিন্ন গাছ পুরো একদম ঘন জঙ্গলে ভরে আছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখানে শুধু মানুষ পারাপার হয় না, তার সাথে সাথে বাইক স্কুটিও পারাপার হয়। কারণ আমরা দেখতে পাচ্ছেন তবে একটু রিক্সি হয়ে যায় ব্যাপারটা, বাট তবু এখানকার মানুষের এই একমাত্র যাতায়াতের রাস্তা এই ফেরির মাধ্যমে। এই ফেরির মাধ্যমে যাতায়াত করার সময় যদি কোনোভাবে পড়ে যায় কোনো ভেহিকেল, যেমন কোনো বাইক বা স্কুটি, সেটা ক্ষেত্রে কিছু করার থাকবে না। ফেরি পার হয়ে আমরা চলে এলাম বড় রাক্ষসখালী। অলরেডি আমরা পা দিলাম সুন্দরবনের একটা অন্যতম একটা বড় আইল্যান্ডে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমাদের বোধহয় টোটো ধরতে হবে, টোটো বা মোটর ভ্যানে উঠতে হবে। মোটর ভ্যানে ওঠার পরেই সম্ভবত আমরা যে ডেস্টিনেশন আজকে যাব বলে আজকে ঠিক করেছে, তো সেই ডেস্টিনেশনটা পড়বে। দাদা এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে? ব্রজবল্লভপুর বাজার। আচ্ছা, আর কোথায় যাওয়া যাচ্ছে? এখান থেকে সোজা ব্রজবল্লভপুর বাজার। আচ্ছা, শুধু একটাই যায়, ব্রজবল্লভপুর বাজার। মাঝখানে ক্ষেত্রমোহনপুর বাজার আছে। ব্রজবল্লভপুর, ক্ষেত্রমোহনপুর। কোথায় যাবি তুই? কোথায় যাবি বললি? গোবিন্দপুর আবার। গোবিন্দপুর আবার ওখানে ওই সাইডে আবার ভ্যান স্ট্যান্ড আছে। আবার ওদিক দিয়ে ভ্যান স্ট্যান্ড আছে বললে?
ওদিকে মানে কোথা মানে গোবিন্দপুর আবার যেতে গেলে কোথা থেকে গাড়ি যেতে? ওই যে বজবন্ধু বজলপুর বাজার গেলে আমাদের আচ্ছা, মানে তোমাদের এখান বাজারে এই সাইডে ভ্যান থেকে যায়। আচ্ছা আচ্ছা, ভাগ ভাগ করে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি ব্রজবল্লভপুর আগে তারপরে গোবিন্দপুর আবার? গোবিন্দপুর চলো। কোথায় যাবে কোথায়? আমরা যাবো একবারে মোটামুটি শেষ প্রান্তে নদীর ধারে। ও বালিচাটি দক্ষিণে দক্ষিণে মানে যেখানে বালি ফালি মানে বালিচাতে মোটামুটি ওই গ্রামটাই ঘুরবো আমরা, গোবিন্দপুর গ্রামটাই ঘুরবো। এবারে চাইছি ওপারে একবারে নদীর ধারে কাছাকাছি পৌঁছাতে। তাহলে কমই যান, এখানে এই ভ্যানকে ওখানে নামিয়ে দেবে, বাজারের ওই সাইডে ভ্যান ধরে নেবে, ও তো ওখানে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, চল। ওই যে আগে কোন গাড়ি যাবে? আমরা খেয়া পার হয়ে পৌঁছে গেলাম। এটা হচ্ছে রাক্ষসখালী টোটো স্ট্যান্ডে, বড় রাক্ষসখালী টোটো স্ট্যান্ডে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর ওখান থেকে আবার টোটো ধরতে হয়েছিল। তো মোটামুটি ওখান থেকে আমরা যেটা এখন যাচ্ছি ব্রজপল্লভপুর, এই ব্রজপল্লভপুর পর্যন্ত আমাদের যেতে মোট টোটাল খরচ হচ্ছে 20 টাকা পার পার্সন, পার হেড 20 টাকা করে নিচ্ছে। তো মোটামুটি কতক্ষণ সময় লাগবে দাদা? 20-25 মিনিট মতো সময় লাগবে, ঠিক আছে। তো আপনারা যদি আসবেন তাহলে সেইভাবে টাইমিংটা একটু দেখে শুনে আসবেন, কারণ এখান থেকে মোটামুটি ভিতরের রাস্তা, তো গ্রামের ভিতরের রাস্তা, অনেকটা সময় লাগবে 20-25 মিনিট। তো মোটামুটি এখান থেকে আর 4-5 কিলোমিটার সম্ভবত রাস্তা, 7 কিলোমিটার দাদু বলছে, যাই হোক উনি বলছে, বয়স্ক মানুষ, 7 কিলোমিটার রাস্তা। এখানে যেটুকু দেখতে পাচ্ছি মোটামুটি আশেপাশে মানুষ ধান চাষ করছে। এবং ধান চাষ করা ছাড়া দাদু যেটু ধান চাষ করা ছাড়া এখানে কী আছে জীবিকা মানুষের? ধান চাষ হয় আচ্ছা আচ্ছা, দুবার করে ভাড়াটি হয়। আচ্ছা, বর্ষারও হয় আবার খরচ সময়ও হয়। আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে দিই। আমরা খেয়া পার হয়ে ব্রজবল্লভপুর বাজার পর্যন্ত টোটোতে এসেছিলাম। তো ওখানে মোটামুটি পার হেড 20 টাকা করে নিয়েছিল। 7 কিলোমিটার অলমোস্ট আপনার ওই 20 মিনিট মতো সামথিং লেগে। তো এখন ব্রজবল্লভপুর বাজার থেকে আবার আমাদের আরেকটা টোটো বুক করতে হলো, জি প্লট ঘাট। গোবিন্দপুর আবাদের জি প্লট ঘাটে যাচ্ছি, যেটা এই রাক্ষসখালী, বড় রাক্ষসখালীর আইল্যান্ডের শেষ সীমা। তো সেখানে আমরা যাচ্ছি। তো কীভাবে এলাম তার সম্পূর্ণ প্রসেসটা, কীভাবে এলাম তার সম্পূর্ণ পরিবহন ব্যবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে অটো চলে না, এখানে যেটুকু চলে সবটুকুই টোটোর উপরে নির্ভরশীল এখানকার মানুষ। কাকা ফেরার সময় ওখানে কিভাবে ফিরবো, মানে আপনারা ওখান থেকে আমার গাড়ি আছে, ওখানে আসলে ওখানে গাড়ি আছে। আর যদি আপনারা মোটামুটি সন্ধে বা বিকাল পর্যন্ত পাওয়া যাবে, তাই তো? বিকাল এই দেখুন, এই যে টোটো, এই টোটো করে 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 আমরা যাচ্ছি। সময়টা একটু বেশি লাগছে, ভালো লাগছে। চারিদিকে গ্রাম বাংলা প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। অনেকগুলো গাড়ি পেরিয়ে আসতে হচ্ছে, খেয়া পার হতে হয়েছিল, তারপর আপনার পাথর প্রতিমা বাজার থেকে, তারপরে আমাদের আবার টোটো ধরতে হয়েছিল, ডিস্ট্রিক্ট ঘাট পর্যন্ত আসতে হয়েছিল। তো তারপরে আসতে হয়েছিল দুধ ঘাট থেকে খেয়া পার হতে হয়েছিল। খেয়া পার হওয়ার পরে আবার ওখান থেকে টোটো ধরে ব্রজবল্লভপুর বাজার আসতে হয়েছিল। ব্রজবল্লভপুর বাজার থেকে এবার প্রপার জি প্লট পর্যন্ত পৌঁছতে আমাদের আর একবার টোটোতে যাচ্ছিল। এইটাই শেষ, এরপরে আর মোটামুটি কিছু নেই, পুরো সামনেই সমুদ্রে বাড়ি। ওটা
এখানকার যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু রাস্তাঘাট এখানে খুবই সুন্দর। রাস্তাঘাট ঢালাই রাস্তা এবং সদ্য করা ঢালাই রাস্তার কোয়ালিটিও খুব সুন্দর, ভেঙে টেঙে যায়নি। এখানকার মোটামুটি যেটুকু দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি এখানকার মানুষের আর্থসামাজিক মোটামুটি খুব একটা খারাপ না, খুব একটা ভালোও না, মোটামুটি এখানকার আর্থসামাজিক যা দেখতে পাচ্ছি। তবে বেশিরভাগটাই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চাষাবাদের ব্যাপার। জমিতে এখন বর্ষাকাল, এই সময় মাঠে রোয়ার কাজ চলছে। এই দেখুন কেনার সময় কিভাবে কোন অসুবিধায় মাঠ, সারা মাঠ জুড়ে রোয়ার কাজ চলছে। এই দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওতে অনেক কিছু আছে। এখন যেটুকু দেখালাম সেটুকু কিভাবে আসবেন এখানে, তার সম্পূর্ণ পরিবহন ব্যবস্থাটা কিভাবে আপনারা আসবেন, কত সময় লাগবে, কেমন কত ভাড়া লাগবে, তো সেটার সম্পূর্ণটা বললাম বা সেটা দেখালাম। তো এরপরে যে জায়গাটা সেটা আমরা প্রপার স্পটে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু পুরো ডিটেলস আপনারা দেখবেন। ব্রজবল্লভপুর বাজার থেকে গোবিন্দপুর আবাদ ফেরিঘাট পর্যন্ত আমাদের টোটোতে আসতে হলো। তারপরে এই সামনে দেখতে পাচ্ছেন এই যে খেয়া পার করার জন্য এখান থেকে খেয়া পার হয়। তো এই যে এটা হচ্ছে বসার জায়গা এবং এখানে বাইক টাইক সব পার হয়। দেখুন এখানে পার্কিং করা আছে। তো এই দেখুন সামনে একবার ফেরিঘাটটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসে। তো এই ফেরিঘাটের মাধ্যমে আপনারা জি প্লট, কে প্লট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা অ্যাক্সেস আছে এখান থেকে। তো এই ফেরিঘাটের মাধ্যমে যাওয়া যায়। তো দেখুন দুদিকটা কি সুন্দর একটা পরিবেশটা জাস্ট দেখুন আপনারা, কত সুন্দর পরিবেশটা জাস্ট দেখুন। এই দেখুন দুদিকে নিম গাছে, দেখুন নিম গাছের জঙ্গল। এটা অন্য কোনো ইয়ে না যে বনভূমি না, এটা আমাদের সুপরিচিত নিম গাছ। এই গাছ আমরা প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। আর দেখুন এর ফাঁকে থাকে দেখুন দেখা যাচ্ছে, এই দেখুন এই ঢাল দিয়ে এই সামনেই এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এই দেখুন এই হচ্ছে সুন্দরবনের হচ্ছে আসল সুন্দরবন। এটা হচ্ছে তোমার সুন্দরী, গরান, গিমা সমস্ত রকমের যা যা গাছ পাওয়া যায় সেই সমস্ত গাছ এখানে আছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস এটা চোখে পড়ছে, সেটা হচ্ছে এখানে নৌকা তৈরি হয়, যেটা হচ্ছে ফিশিং বোট, মাছ ধরার যে ট্রলারগুলো সেখানে তৈরি শুধু হয় না এবং এখানে সেগুলো রিপেয়ারিংও করা হয়। দেখুন তার সমস্ত কার্যকলাপ চলছে, ঠিক আছে। এই দেখুন এখানে কাটিং চলছে বিভিন্ন রকমভাবে, এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। তো এখানকার মানুষ বিশেষ করে নদী তীরবর্তী বা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কী হয়, মানুষ মাছ ধরা এবং নদীর মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরা আনার সেই জীবিকার সাথে সবসময় জুড়ে থাকে। এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন এই একটা ট্রলার আছে, এটা হচ্ছে মাছ ধরার ট্রলার। তো এটা মাছ সমুদ্রে যায়, গিয়ে সেখানে মাছ ধরার জন্য ওগুলো যায়। এবং শুধু তাই নয়, তাছাড়া এখানে ছোটো ছোটো ট্রলার আছে যেগুলো হয়তো মাছ সমুদ্র পর্যন্ত যায় না, বাট কিছুটা যায়, নদী ছেড়ে হয়তো খাঁড়ি পেরিয়ে কিছুটা এগিয়ে যায় মাছ ধরার জন্য। এই সমস্ত নৌকাগুলো এই নৌকাগুলোর মাধ্যমে মাছ ধরতে যায়। তো এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আছে, কম বেশি প্রচুর ট্রলার আছে, প্রচুর ফিশিং বোট আছে। এই দেখুন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই দেখুন সামনেই আমরা দেখতে পাচ্ছেন, এই দেখুন যে আমরা যে সুন্দরবনে প্রবেশ করেছি এটাই তার প্রত্যক্ষ প্রমাণ। এই দেখতে পাচ্ছেন সুন্দরবনের জঙ্গল, সুন্দরী, গরানি, গেওয়া যে সমস্ত গাছগুলো সুন্দরবনে পাওয়া যায়। তো যে সমস্ত গাছ সুন্দরবনে পাওয়া যায় সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন কী সুন্দর একটা নৌকা ভাসছে জলের উপরে, কত সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। আপনাদেরকে একটু দেখায়, এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা, দেখার মতো, চোখ জোড়ালো শেষ প্রকৃতির সৌন্দর্য। এই দেখুন এই একটা ছোট একটা নৌকা আর তার সাথে একটা বড় নৌকা একটা ভাসছে, এই দেখুন। আর এই দেখুন দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন চারিদিকে এগুলো হচ্ছে সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ড, চারিদিকে বিভিন্ন রকম আইল্যান্ড দ্বারা পরিবেষ্টিত। তো এই মুহূর্তে রাক্ষসখালিতে আমি আছি। এই রাক্ষসখালিতে আজকে আমি রাক্ষসখালিটাকে পুরোপুরি এক্সপ্লোর করব। যদি ভিডিওটা বড় হয়ে থাকে আমি সেটাকে পার্টে পার্টে ভাগ করার চেষ্টা করব, যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হবে, কারণ একটা ভিডিও অত্যধিক লং হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একটা বিষয় আপনাদেরকে বলবো যে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার যে পরবর্তী ভিডিওগুলো যেন আপনারা কোনোভাবে মিস না হয়ে যায়। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মোটামুটি যেটিতে
মোটামুটি যা দেখলাম যেটা খুবই সুন্দর লাগলো, খুবই দৃষ্টিনন্দন এবং প্রকৃতিটাও বেশ সুন্দর। হালকা জোয়ারের জল এসে উপকূলে এসে পড়ছে এবং খুব সুন্দর একটা আওয়াজও হচ্ছে। যাই হোক, এবার প্রপার স্পটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানকার আশেপাশে যেখানকার মানুষ তারা কীভাবে জীবনযাপন করে, তাদের জীবনচক্র বা তাদের কালচার, তাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে একটা জিনিস লেখা আছে, আপনি একটু পড়ে নিতে পারেন। প্রেম করলে মনে কষ্ট, বিয়ে করলে জীবন নষ্ট। ঠিক আছে, তো এটা সত্যি খুবই একটা প্রাসঙ্গিক একটা বর্তমান যুগে একটা খুবই প্রাসঙ্গিক একটা দুটো লাইন। ঠিক আছে, চলো। এই দেখুন নদী পার বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখুন দুদিকে প্রকৃতির মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। আমার ঠিক এই দেখুন, আমার ঠিক বাম দিকে এই দেখুন ঘন ম্যানগ্রোভ অরণ্য, আর এই দেখুন কত সুন্দর পরিবেশ। আর একটা ব্যাপারটা হলো, আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু আগে রোদ ছিল, বর্ষার সময় চলে এসেছি। আজকে আপনার আগস্টের প্রথম 1 আগস্ট শনিবার চলে এসেছি। তো তাই প্রকৃতি কখন রোদ হবে, কখন বৃষ্টি হবে সেটা কিছু বলার নেই। তো মোটামুটি দেখুন চারিদিকটা দেখুন, এইটা হচ্ছে নদী বাঁধ। এই নদী বাঁধের উপরে মাটির রাস্তা, এই দেখুন নদীর রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, এগুলো ম্যানগ্রোভ অরণ্য। এই যে দেখুন এইগুলো, এই দেখুন মাঝখানেটা আছে, ওটা সুন্দরী গাছ। ঠিক আছে, বিভিন্ন রকম গাছ আছে। তো সেই সুন্দরবনে যে সমস্ত গাছ পাওয়া যায়, তো সেই সমস্ত গাছগুলো এখানে আপনারা দেখতে পাবেন যতটা আমরা এগিয়ে যাব ততটা। এই দেখুন এখানে একটা কী অবস্থা দেখুন, একটা বাড়ি, টিন দিয়ে ঘেরা একটা ঘর। সম্ভবত এই ঘরটা কোনো বিশেষ কাজে ব্যবহৃত হয়। তো বোধহয় এখানে কেউ থাকে না, এই ঘরটা কেউ বোধহয় এখানে থাকে না। তো দেখুন কী অবস্থা এখানে মানুষ বসবাস করে। দেখুন এই দেখুন এখানকার পুকুর দেখুন কত সুন্দর পুকুরটা। দেখুন পুকুরে দেখুন এই পদ্মফুল শাপলা ভাসছে, আর এদিকে আমার বন্ধু এদিকে পা ধুচ্ছে, কেন হঠাৎ ইচ্ছা হয়েছিল ম্যানগ্রোভ অরণ্যে প্রবেশ করা। ঠিক আছে, কুমিরকে উপেক্ষা করে ভয় না পেয়ে কত দুঃসাহসিক দেখুন আমার বন্ধুটা, সেই লেভেলের দুঃসাহস। যাই হোক, এরকম দুঃসাহস আপনারা করবেন না ভুল করেও, ম্যানগ্রোভের অরণ্যের মধ্যে ঢুকবেন না। ঠিক আছে, দেখুন ম্যানগ্রোভের অরণ্যে ঢুকে গিয়ে পা কাদা করে বসে আছে। ঠিক আছে, এবার পা ধুচ্ছে, এখানে জায়গাটা খুব সুন্দর, গাছটাকে সাপোর্ট হিসেবে নিচ্ছে। ঠিক আছে, এই দেখুন ব্যাস কমপ্লিট, না হয়নি, পিছনটা পুরো ভালোভাবে কাদা লেগে আছে এখনো। ঠিক আছে, যাই বলুন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন এটা হচ্ছে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের নিচে একটা সুন্দর একটা বেশ ঠান্ডা ওয়েদার, সুন্দর একটা শান্তির একটা হালকা একটা হাওয়া বইছে, আর সুন্দর একটা ঠান্ডার একটা শান্তশিষ্ট বাতাবরণ। এই শান্ত স্নিগ্ধ অশ্বত্থ গাছের নিচের জায়গা থেকে আমরা আবার এগিয়ে চলেছি। এই আবার পাড়ে উঠে পড়লাম। এখানে যেটুকু দেখতে পাচ্ছি, এখানে মোটামুটি চারিদিকটা বেশ ম্যানগ্রোভ অরণ্য দ্বারা পরিবেষ্টিত। আর এই যে পাড় বরাবর কিছু গাছ দিয়েছে, সেটা বোধহয় সম্ভবত সরকারের একটা প্রজেক্টের মাধ্যমে এখানে গাছ দিয়েছে। স্পেশালি নিম গাছটা এখানে বেশি পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি যেগুলো বসিয়েছে। আর তার ঠিক ওপরদিকে পুরো সম্পূর্ণটা ম্যানগ্রোভে, একদম ঘন ম্যানগ্রোভ অরণ্যে পুরো ভর্তি হয়ে আছে, পুরো আবৃত, ঘন ম্যানগ্রোভ অরণ্যে সম্পূর্ণটা আবৃত একটা জঙ্গল। আপনারা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা এই পুরো টোটালস অঞ্চলটা ম্যানগ্রোভ অরণ্যে পুরোপুরি আবৃত। কারণ আমি অলরেডি প্রপার সুন্দরবনে চলে এসেছি, তাই জন্য আপনি যেখানেই তাকাবেন সেখানে শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। হ্যাঁ, তবে এটা এখানে যেটা এসছে, এখানে হয়তো কুমির বাই চান্স চলে আসতে পারে বা আসে, এরকম অনেক খবর আছে। কিন্তু এখানে বাঘের কোনো নেই, বাঘের কোনো আসার কোনো ভয় এই মুহূর্তে নেই, বা এই মুহূর্তে কেন এই
সচরাচর এখানে বাঘ আসে না, কারণ সেগুলোর জন্য নির্দিষ্ট আইল্যান্ড থাকে, তাদেরকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। এবার বাই এনি চান্স যদি কোনোভাবে নদী টপকে বা সাঁতরে যদি চলে আসে কোনো ছোটো রাক্ষসখালী, বড় রাক্ষসখালী বা জিপ অর এলপ্রড যাই বলুন না কেন, তো তখন সেক্ষেত্রে সমস্যাটা ক্রিয়েট হয়। তো এই বিষয়টা তো আছে, এবং তার সাথে সাথে আরেকটা বিষয় আছে যে এখানে একটা জিনিস দেখছি যে এখানে কোনো রকম নেট ফেট দিয়ে ঘেরা নেই, তার মানে সম্ভবত এখানে বন্য জন্তুর খুব একটা আনাগোনা নেই, তাই এখানে প্রোটেকশান দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো সেই জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা আশেপাশে কিছু বাড়ি আছে, যে বাড়িগুলো কিছু মাটির বাড়ি আছে, যেগুলো এখানে কারণ নদীমাতৃক সমুদ্র উপকূলবর্তী এলাকা, তাই এখানে জোয়ার ভাটা কখন এবং ওয়েদার কখন কি হয় তার উপরে বাড়িগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন, এই একটা বাড়ি, মাটির বাড়ি। এই বাবু স্কুলে গিয়ে যাচ্ছে। এই দেখুন, যেদিকে যাবেন সেদিকে শুধু মাটি দিয়ে পাড় তৈরি করে রাখা আছে, যাতে নদীর জল পাড়ের মধ্যে না ঢুকতে পারে। এই দেখুন, এই একটা ঘর। এই দেখুন, যদি কোনোভাবে প্রচণ্ড ঝড়ের জল যখন বা কোনোভাবে যদি এটা ছাপিয়ে, এই পাড়টা ছাপিয়ে চলে আসে, তাহলে তখন দেখুন এই বাড়িগুলো তখন আপনার এখান থেকে ভেসে যাচ্ছে। এটা আপনারা দেখতে পাবেন এই জায়গাটা। এই দেখুন, এইটা এবার পরিষ্কার বুঝতে পারছেন। এই দেখুন, শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ, 1 ইঞ্চি জায়গা ফাঁক নেই। অ্যামাজন ফরেস্টের মতো লাগছে ম্যানগ্রোভ ফরেস্টটা। শুধু এই দেখুন, সামনে একটা নৌকা আছে, বোধহয় এটা পরিত্যক্ত হয়ে গেছে সম্ভবত। এইরকম ব্যাপার, অনেক দিন ব্যবহার করা হয়নি। এই দেখুন, এগুলো সব ম্যানগ্রোভ গাছ, ঠিক আছে? এই যেগুলো দেখছেন এগুলো সব ম্যানগ্রোভ উদ্ভিদ, এই ম্যানগ্রোভের গাছ। এই দেখুন, দূরে একটা পানকৌটি বসে আছে। এই দেখুন, সামনে একটা গরু চড়ছে। এখানে এখানে ঘাসের কোনো অভাব নেই, এখানে সম্পূর্ণ এলাকা জুড়ে ঘাস, এখানে অনায়াসে গরু বিচরণ করতে পারবে। এই দেখুন, এই যে ম্যানগ্রোভ, বেশি নামতে পারছি না। এই দেখুন, এই সামনে সম্পূর্ণটা দেখুন, ছোটো ছোটো এই যে এগুলো, ওই যে শ্বাসমূলের মাধ্যমে এই ম্যানগ্রোভগুলো ওই ঠেসমূল এর মাধ্যমে ওই যে নতুন করে আবার গাছ ছোটো ছোটো চারা আবার বেরিয়ে এসেছে। নামতে পারছি না, নামলে হয়তো দেখাতে পারতাম, অনেকটা ডাউন। এইখান থেকে বোধহয় আপনাদেরকে পরিষ্কার দেখতে পাবো। এই যে দেখুন, যেটা আমি বলছিলাম, এখান থেকে না অনায়াসে যখন তখন পাড় ভাঙতে পারে, অনায়াসে যখন তখন এখান থেকে পাড় ভেঙে জল ঢুকে যেতে পারে। তো সেইটা সবসময় একটা ভয় এখানকার মানুষের মধ্যে কাজ করে। এই দেখুন, আস্তে আস্তে আমি নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কীভাবে পাড় ভেঙে গেছে দেখুন। এই দেখুন সুন্দরবনের গাছ এগুলো। এই দেখুন কাঁটা আছে এই গাছে, এই দেখতে পাচ্ছেন ছোটো 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 ফল হয়েছে। আর এই দেখুন, যেটার কথা আপনাদেরকে বলছিলাম, এই দেখুন, এই যে গাছগুলো, যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু ওই ঠেসমূলের মাধ্যমে, ঠিক আছে, বেরিয়ে এসেছে। কত সুন্দর লাগছে দেখুন। এগুলো একটা সময়ে পরে এগুলো বন হয়ে যাবে। চারিদিকটা দেখুন, চারিদিকটা কত সুন্দর লাগছে দেখুন। ভয়ানক একটা পরিবেশের একটা পরিবেশ ফিল হচ্ছে। ভিডিওটি বেশি বড় করলাম না, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, তাই ভিডিওটি কয়েকটা পার্টে আমি ভাগ করছি। তো এই পার্টের ভিডিওতে যা যা আপনারা দেখলেন, অবশ্যই আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করেছি। এই যে সুন্দরবনের এই যে আইল্যান্ডটা, এটা হচ্ছে বড় রাক্ষসখালী, এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং পরবর্তী যে পার্টগুলোতে আরও আকর্ষণীয় এবং আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই পরবর্তী পার্টটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। যদি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান, আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে এই সুন্দরবন বা সুন্দরবন রিলেটেড যত স্পট আছে বা
আর যে সমস্ত অফবিট স্পট আছে সেই অফবিট স্পটগুলোর যদি আপনি দেখতে চান এবং এই সম্পর্কে এখানকার মানুষ বা আপনি যদি গ্রামীণ এলাকা বিশেষ করে সুন্দরবন বা এখানকার মানুষের কালচার এবং এদের জীবনযাপন সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এর পরবর্তী পার্টগুলো যাতে আপনি না মিস করেন তার জন্য অবশ্যই আপনার একটাই করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকবেন, শুভরাত্রি। একটা জঙ্গলের মাঝে একটা সুন্দরবনের মতো এলাকার মধ্যে এই দেখুন একটা মায়ের মন্দির। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা পুরনো অনেক আগের যে তোমার নদী পার ছিল, তো এটা সেটাই। সত্যি একটা ভয়ানক ব্যাপার যে একটু হালকা তো ভয় লাগছে, যেহেতু সুন্দরবন এরিয়ার মধ্যে চলে এসেছি। জায়গাটা এতটাই সুন্দর আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর লাগছে, মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেল। এখানকার মেয়েরা খুবই কাজে খুবই পটু আর কি, খুবই ওনার কর্মদক্ষ যেটাকে বলা হয়।